আচ্ছা, ভিউয়ার কমেন্টসটা এখন আপাতত অফ রাখি, পরে একটা করে ইয়ে করবো। এখন অব্দি কেউ জয়েন করেনি, আমরা শুরু করছি। আচ্ছা, একটু গ্রুপে মেসেজ করে দিই যে লাইভ শুরু হয়ে গেছে, জয়েন করুন বলে। হ্যাঁ, আমি করে দিচ্ছি। গ্রুপে করে দিয়েছি, শুরু করতে পারিস। আচ্ছা, দাঁড়ান সব। আচ্ছা, আমি তাহলে একটা শুরু করি। তো নমস্কার, আজকে যারা জয়েন করেছেন এখনো অবধি তাদের জন্য জানিয়ে, অলরেডি আমরা অ্যানাউন্স করেছি যে গল্প বিশ্বর প্রত্যেক সপ্তাহে আমরা গল্প বিশ্বর বিভিন্ন বই নিয়ে একটা ফেসবুক লাইভ আড্ডা সিরিজ টাইপের করব প্রত্যেক শনিবার বা রবিবার, কোনো সপ্তাহে একটা বা কোনো সপ্তাহে দুটো। তো সেই সিরিজেরই আজকে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। গত সপ্তাহে আমরা ফার্গাসন গ্রিন নিয়ে আলোচনা করেছি দুদুবাবুর সঙ্গে। তো আজকে এই সিরিজের দ্বিতীয় পর্ব। তো আজকে আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত স্বনামধন্য লেখক সৌম্য মুখোপাধ্যায়, এবং আহ, এই গত বই মেলাতেই সৌম্যবাবুর একটা অত্যন্ত মানে সুন্দর বই আমরা কল্পবিশ্ব প্রকাশনী থেকে বার করার সৌভাগ্য লাভ করেছি, এবং বইটি পাঠক মহলে যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং যথেষ্ট লোকজনের ভালো লেগেছে। তো বইটির নাম হচ্ছে বিষ নিদ্রা। সৌম্যবাবু, একটু আপনি কভারটা দেখান সবাইকে। এই যে আচ্ছা, বিষ নিদ্রা, এই বিষ নিদ্রা বইটি নিয়ে আজকে আমরা আলোচনা করব মূলত। এছাড়া আরো কিছু অন্যান্য বিষয়ও থাকবে আলোচনা। তো আমি দীপকে বলবো আলোচনা শুরু করতে। সৌম্য, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমি জানি যে তোমার ওখানে ঝড় বৃষ্টি খুব হচ্ছে, শুনলাম তোমার কাছ থেকে। আশা করছি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক আমরা দেখতে পারবো, সময় মতো হবে। আচ্ছা, আমরা বেশি সময় নষ্ট না করে আগে বইটি নিয়ে শুরু করি। অনেকেই বইটি এর মধ্যে সংগ্রহ করেছেন আমি জানি, এবং ভবিষ্যতে আরো অনেকে সংগ্রহ করবে। সৌম্যর পরিচয়ের মধ্যে সৌম্য কিন্তু মানে দুটি ভাষাতেই লেখে, ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই যথেষ্ট নাম করেছে লিখে। বাইরে ওর লেখা প্রচুরবার অ্যাওয়ার্ডের জন্য সিলেক্টেডও হয়েছে, এবং বিভিন্ন অ্যান্থোলজিতে ও লিখেছে প্রচুর, ইংরেজিতে এবং বাংলাতেও। এখানে বেশ কিছু ভালো ভালো সংকলন এবং সিরিজ ও অলরেডিও লিখেছে। তো আমরা বিষ্ণুনিদ্রা নিয়ে প্রথমেই যেটা প্রশ্ন আসবে যে সৌম্য, এই বইটি ঠিক কি ধরনের জ্বরের? মানে আমরা তোমার কাছ থেকে মেনলি সায়েন্স ফিকশন আর ফ্যান্টাসি নিয়েই লেখা আমরা পেয়েছি, একদম পিওর ফ্যান্টাসি আমরা তোমার লেখা পেয়েছি, যার মধ্যে ম্যাজিক, রিয়েল ম্যাজিক এবং দৈত্য দানব ধরনের বিভিন্ন রকমের জাতি, এই ধরনের লেখা আমরা পাচ্ছি। তো বিষ্ণুনিদ্রা সেইগুলো থেকে কিভাবে আলাদা, বা বিষ্ণুনিদ্রার জ্বরটা কি, মানে কারা পড়বেন বিষ্ণুনিদ্রা? হ্যাঁ, বিষ নিদ্রা যে উপন্যাসটা, এটাকে মূলত আমরা বলতে পারি আরবান ফ্যান্টাসি। আমি এর আগে যে উপন্যাসের সিরিজটা লিখেছিলাম সেটা হাই ফ্যান্টাসি ছিল, বা এপিক ফ্যান্টাসি যাকে আমরা বলতে পারি, কিন্তু বিষ নিদ্রা তার থেকে অনেকটাই আলাদা। এবার আরবান ফ্যান্টাসি ব্যাপারটা আমি যতদূর জানি বাংলায় খুব বেশি বোধহয় লেখা হয়নি, সম্ভবত খুব মানে আমার চোখে পড়েনি আর কি। আমি যেটুকু দেখেছি খুব বেশি চোখে পড়েনি আরবান ফ্যান্টাসি। এবং আরবান ফ্যান্টাসির সঙ্গে এটা একটা ডিটেকটিভ নভেলও বটে। এটা পুরোপুরি একটা ডিটেকটিভ নভেল, যেখানে শুরুতে একটা অপরাধ আমরা দেখতে পাচ্ছি, সেই অপরাধকে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা, এবং যে ডিটেকটিভ চরিত্রটি আছে তাকে চেপে দেওয়ার, তাকে আটকে দেওয়ার একটা প্রচেষ্টা, এবং আলটিমেটলি সেই একটা ক্যাট অ্যান্ড মাউস গেম, যেমন আমরা আশা করে থাকতে পারি যে কোনো ডিটেকটিভ থ্রিলারের কাছে। কিন্তু এই বইটাকে যদি আলাদা কোন দিকে ভাবতে চাই, সেটা হচ্ছে এর জ্বরটা, যেটা বলছিলাম যে আরবান ফ্যান্টাসি। এবার আরবান ফ্যান্টাসি কি জিনিস? যে আরবান মানে নাম শুনে বোঝাই যাচ্ছে এটা শহুরে একটা ব্যাপার আছে। চারু দত্ত, মানে যিনি আমার এই গল্পের প্রোটাগনিস্ট, তার যাত্রা শুরু হচ্ছে শক্তিনগর নামে একটি শহর থেকে। শহরটা কাল্পনিক, কিন্তু শহরটা আমাদের বাস্তবের যে কোনো শহর হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো শহর হতে পারে, অবশ্যই কলকাতার মতো বড় নয়, কিন্তু যে কোনো ছোট শহর আমরা তাকে ধরে নিতে পারি। আর যেহেতু ফ্যান্টাসি, এটা ফ্যান্টাসি মানে এর মধ্যে হাই ফ্যান্টাসির মতো নয়, কিন্তু কিছু ছোট ছোট ফ্যান্টাস্টিক উপাদান এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেমন
কিছু অদ্ভুত জন্তু জানোয়ার, কিছু অলৌকিক ক্ষমতা সম্পন্ন জন্তু জানোয়ার এর মধ্যে আছে, যারা মানব সমাজের সঙ্গে বা মানব বসতির মধ্যে যারা মাঝে মধ্যে এসে পড়ে, এবং তারা যে খুব একটা কি বলবো শান্ত স্বভাবের এমনটাও নয়, তাদের দ্বারা অপরাধও সংগঠিত হয়, এবং এই অপরাধটাকে বিচার করার জন্য আলাদা কোর্ট আছে, এবং এই অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা পুলিশ বাহিনীও আছে। চারু দত্তের নভেলটাকে মানে যেভাবে আমরা দেখছি আরবান ফ্যান্টাসি, যেটা বললাম যে এই ধারাটাতে যেহেতু বাংলায় আমার চোখে পড়েনি, তাই এটা একটা চ্যালেঞ্জও ছিল যে কিভাবে এটাকে আনা যায় পাঠকের কাছে। তা একটা বলতে পারি যে এক্ষেত্রে যে ইন্সপিরেশন, মানে আমার বেস্ট ইন্সপিরেশন যেটা পেয়েছি সেটা হচ্ছে জিম বুচারের যে ড্রেসডেন ফাইলসে অনেকটা এই ধরনের ঘটনা আছে। মানে দুটো মেনলি আমি ইন্সপিরেশন বলতে চাই, একটা হচ্ছে ড্রেসডেন ফাইলস, আরেকটা হচ্ছে অনিতা ব্লেক ভ্যাম্পায়ার হান্টার। যদিও সেটা ভ্যাম্পায়ারের ব্যাপার ছিল, এখানে ভ্যাম্পায়ার কোনো চরিত্র নেই, কিন্তু যেটা লরেল কে হ্যামিল্টনের অনিতা ব্লেক ভ্যাম্পায়ার হান্টার সেইটা, এবং যা বললাম ড্রেসডেন ফাইলস, সেখানেও হ্যারি ড্রেসডেন একজন অকাল্ট ডিটেকটিভ, তিনি এই ধরনের অলৌকিক সমস্যার সমাধান, অলৌকিক ক্রাইমের সমাধান করে থাকেন। আর আরেকটা সিরিজ, যদিও সরাসরি সেটাকে ডিটেকটিভ তো কোনোভাবেই বলতে পারি না, কিন্তু আরবান ফ্যান্টাসি লেখায় আমাকে রীতিমতো সাহায্য করেছে তার কাঠামোটা বুঝতে, সেটা হচ্ছে পার্সি জ্যাকসন, রিক রিওর্ডানের পার্সি জ্যাকসন। সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ম্যানহাটন বা মেনলি নিউ ইয়র্কের মতো একটা শহরে গ্রিক গড, যারা গ্রিক মহাকাব্যের যারা দেবতা, তারা লুকিয়ে আছেন, এবং তারা ওই পটভূমিকার পেছনে থেকেও রীতিমতো অ্যাক্টিভ মানব জীবনের প্রতি। তা এই তিনটে নভেল বা এই তিনটে সিরিজকে আমি বলতে পারি তারা এই নভেলটার ইন্সপিরেশন হিসেবে কাজ করেছেন। বাহ, তো এটা খুব ভালো ব্যাপার যে এই ধরনের লেখা বাংলা সাহিত্যেও আসছে, কারণ টু বি অনেস্ট আমরা অলৌকিক বলতে গেলেই মানে ভীষণ রকম এই মুহূর্তের বাংলা সাহিত্য একটা ওই তন্ত্রভিত্তিক অলৌকিক বা বডি হরর এই ধরনের ব্যাপারগুলোই আমরা ভীষণ রকম ভাবে দেখতে পাই। মানে সেটা ছাড়াও যে ফ্যান্টাসি বা ফ্যান্টাস্টিক বিস্ট এই ধরনের ব্যাপার আছে বা বাংলায় লেখা সম্ভব, সেটা কিন্তু মানে এর আগে আমি খুব একটা, আমার অন্তত চোখে পড়েনি এই ধরনের কাজ। তো এবং তার সঙ্গে যে তুমি একটা গোয়েন্দা গল্পকে মিশিয়েছো, সেটাও একটা খুব নতুনত্ব ব্যাপার, মানে আমার কাছে অন্তত খুবই নতুনত্ব লেগেছে ব্যাপারটাকে। এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে যে যারা ফ্যান্টাসি পছন্দ করে তারাও যেরকম ভাবে বইটি সমানভাবে নেবে, সেরকম ভাবে এটি একটা কমপ্লিটলি গোয়েন্দা গল্প হিসেবেও দেখতে পাওয়া যায়। যে যে জিনিসটা আমি আরেকটা এক্সাম্পল আমার মনে পড়ছে এই মুহূর্তে, যে আমাদের অর্থতৃষ্ণা যেরকম ভাবে সুমিত বর্ধন লিখেছিলেন, মানে স্টিম পাঙ্ক একদিকে, আবার তার সঙ্গে একসঙ্গে মিলিয়ে একটা গোয়েন্দা গল্প স্টিম পাঙ্কের সঙ্গে। তো সেই মানে ওই অর্থতৃষ্ণাটাও কিন্তু মানে পাঠকরা খুব ভালোভাবে নিয়েছিলেন, যে কারণ এই মিক্সটা সবারই খুব পছন্দ হয়েছিল, এবং এখনো এই বইটা নিয়ে লোকজন আলোচনা করে। আমার আশা করব যে এইটাও এই সিরিজটিও তোমার মানে খুবই মানে পাঠকদের কাছে সাফল্য পাবে। তো একটা জাস্ট যে তুমি তো ফ্যান্টাসি নিয়ে লিখছো, এবং আমার ধারণা তুমি সায়েন্স ফিকশনের থেকে ফ্যান্টাসিটাতেই বেশি স্বচ্ছন্দ এবং তোমার লেখার পছন্দের জায়গা। তো এবার ফ্যান্টাসির মধ্যে হঠাৎ ডিটেকটিভ ঢোকালে কেন? মানে এটা কি তুমি সচেতন ভাবে কিছু তোমার একটা প্ল্যান ছিল যে আমি একটু এবার ডিটেকটিভের দিকে যাব, অন্য মানে মিক্স জনরে নিয়ে যাব একটা ব্যাপারটাকে, এরকম কিছু প্ল্যান করেছিলে? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সায়েন্স ফিকশনের সঙ্গে ডিটেকটিভ মিশিয়ে কল্প বিশ্বেই আমি এর আগে একটা লিখেছিলাম, শারদিয়া, একটা ওই রবি কিরণ দাশগুপ্ত বলে একটা চরিত্রকে তৈরি করা হয়েছিল। তা যাই হোক, এটা ঠিকই বলেছেন যে সায়েন্স ফিকশনের থেকে ফ্যান্টাসি আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি লিখতে। তা এইবারে যেটা আমার মনে হয়েছিল এই উপন্যাসটা লেখার আগে, যে একটু বাইরে যাচ্ছি আলোচনা থেকে, সেটা হচ্ছে ব্র্যান্ডন স্যান্ডারসনের একটা প্রসঙ্গ তুলতে চাইছি। স্যান্ডারসনের কিছু অসম্ভব ভালো ভিডিও আছে ইউটিউবে, যেখানে তিনি ক্লাস নেন নতুন সাহিত্যিকদের জন্য, এবং তাদেরকে তিনি শেখান, বোর্ড ওয়ার্ক করে রীতিমতো শেখান যে কিভাবে লিখতে হয়। সেখানেই তিনি একটা ভিডিওতে সম্ভবত প্লট বা এই জাতীয় কিছু একটা আলোচনা করতে গিয়ে তার নিজের যে প্রথম বিখ্যাত সিরিজটা মিস্টবর্ন নিয়ে স্যান্ডারসন বলেছিলেন যে এইটার আইডিয়া উনি কিভাবে পেয়েছিলেন। যে মিস্টবর্ন একটা ফ্যান্টাসি নভেল, কিন্তু ফ্যান্টাসি নভেল হয়ে সেটা একটা হাইস্ট স্টোরি, মানে একটা কোথাও চুরি করা হচ্ছে, একটা টিম তৈরি করা হচ্ছে, তারা যাচ্ছে কোনো একটা ভ্যালুয়েবল অবজেক্ট চুরি করার জন্য। স্যান্ডারসনের কথাটা আমার খুব ভালো লেগেছিল, যে উনি বলেছিলেন যে
হাই ফ্যান্টাসির সঙ্গে হাইস্ট মিশিয়ে উনি মিস্ট বম তৈরি করেছেন। সেখান থেকে আমার মাথায় এসেছিল যে তাহলে দুটো জারকে যদি ব্লেন্ড করা যায় সেটার এফেক্ট সিঙ্গেল জারের থেকে অনেক বেশি হওয়া উচিত, এবং সেটা স্যান্ডারসন যে হয়েছে সেটা স্যান্ডারসনটা জলজান্ত প্রমাণ। স্যান্ডারসন নিজে বারবার তার পাঠকদের এটাই করতে বলেছেন, যে তার পাঠকদের নয়, সরি, তার ক্লাস করছেন যারা, যে নতুন রাইটাররা আছেন যাদেরকে তিনি ক্লাস করাচ্ছেন, তাদেরকে বলছেন যে তোমরা জারকে ব্লেন্ড করো, দুটো আলাদা আলাদা ধরনের জারকে ব্লেন্ড করো, তাহলে যে এফেক্টটা আসবে সেটা অনেক বেশি পাওয়ারফুল হবে। সেই সময় আমার মনে হয়েছিল যে এটা একদম সত্য ঘটনা যে বাংলায় কিন্তু ভালো গোয়েন্দা সাহিত্যের অভাব নেই। আগে বহু বড় বড় সাহিত্যিক লিখেছেন, আজকের দিনেও লেখা হচ্ছে, প্রচুর লেখা হচ্ছে, ভবিষ্যতেও হবে। এবারে যেগুলো লেখা, যে কোনো জিনিসই প্রচুর লেখা হলে তার মধ্যে কিছু ভালো থাকবে কিছু খারাপ থাকবে, এটা ঘটনা। কিন্তু যে কোয়ান্টিটির জিনিস প্রডিউস করা হচ্ছে প্রতিনিয়ত বাংলা সাহিত্যে হচ্ছে, সেখানে আমার একটা জিনিস মাথায় এসেছিল যে আমি যদি আরেকটা গোয়েন্দা গল্প লিখি সেটা মানুষের নোটিসে আসার সম্ভাবনা কতটা। হতেই পারে আমার লাগ যদি খুব ভালো হয় সেটা মানুষ নোটিস করলো, লাগ যদি খারাপ হয় সেটা মানুষ নোটিস করলো না। তাহলে যদি আমাকে সে ক্রাউডের মধ্যে স্ট্যান্ড আউট করতে হয়, এমন কিছু দিতে হবে যেটা পাঠক আগে কখনো পড়েনি। পাঠক গোয়েন্দা গল্প অনেক পড়েছেন, পাঠক ফ্যান্টাসিও পড়েছেন, কিন্তু আরবান ফ্যান্টাসির জগতে একটা গোয়েন্দা কাহিনী আমার মনে হয় না বাংলায় সেই জিনিস খুব, ইংরেজিতে আছে, ইংরেজিতে অবশ্যই আছে, কিন্তু বাংলায় সেই জিনিসটা বোধহয় খুব বেশি নেই। যে স্যান্ডারসনের উপদেশটা মাথায় রেখেই তাই এই ফ্যান্টাসির সঙ্গে ডিটেকটিভ ঘরানাটাকে মিশ্রণ করে বিষ্ণিদ্রা, মানে চারু দত্তের যেটা প্রথম অভিযান বলতে পারি, সেইটাকে বানিয়েছিলাম। ঠিক। এবার আমরা একটু ভেতরের দিকে যাই গল্পটার। যে প্রথমেই আমি প্রশ্ন করব যে ওয়ার্ল্ড বিল্ডিং, যে ব্যাপারটা আমরা খুব সিরিয়াসলি দেখি, এবং এর আগেও আমাদের কল্পবিশ্বের অনেক আলোচনায় ওয়ার্ল্ড বিল্ডিং এর কথা এসছে। তো তোমার আগের যেমন যে সিরিজটি ছিল, যেটি ফ্যান্টাসি সিরিজ, সেই সিরিজটা যেমন ওয়ার্ল্ড বিল্ডিং একটা কমপ্লিটলি ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড ছিল, কিন্তু এখানে ওয়ার্ল্ড বিল্ডিংটা কিন্তু ফ্যান্টাস্টিক্যাল নয়। আমি তো পড়েছি যে মানে যেটা একটা নর্মাল একটা শহর, কিন্তু তার মধ্যেই লুকিয়ে রয়েছে অনেক রহস্য, অনেক ফ্যান্টাস্টিক্যাল এলিমেন্ট। কিন্তু নর্মাল একটা শহর, আমাদের সময়ই, সেখানে পুলিশ আছে, সেখানে গাড়ি চলে, সেখানে মেশিন গান নিয়ে পুলিশরা ঘুরছে, সেখানে স্কুল কলেজ আছে, মানে এভরিথিং ইজ নর্মাল, এবং যেটা আমাদের সময়ে ঘটনা। কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে আরেকটা জগৎ, যে জগৎটা একটা ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড। তো এই ধরনের ওয়ার্ল্ড বিল্ডিং, এইটা করাটা মানে কতটা কঠিন, বা তোমার করতে মানে কিরকম ভাবে তুমি এই ওয়ার্ল্ড বিল্ডিংটা করলে, তোমার আইডিয়াটা কি ছিল, মানে তোমার প্রসেস অফ থট কিরকম ভাবে তোমার এসছে এই ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য? কারণ এই ধরনের ওয়ার্ল্ড বিল্ডিং একটা বড় জায়গা নেই, কারণ তোমাকে একটা কনসিস্টেন্ট ওয়ার্ল্ড তৈরি করতে হবে, যেটা ফ্যান্টাস্টিক্যাল হতে পারে কিন্তু ইললজিক্যাল নয়, সেটাও মাথায় রাখতে হয়। হ্যাঁ, এবারে চারু দত্তের যে জগৎ, বিষ্ণিদ্রার যে জগৎ, সেটা তৈরি করতে যে স্বাভাবিকভাবেই কোনো এপিক ফ্যান্টাসির থেকে সেই জগৎটা তৈরি করা সহজ, কারণ তার যে উপাদানগুলো সেগুলো তো আমার চোখের সামনে ছড়িয়ে আছে। যে কোনো বাস্তব শহর, যেটা আমি একটু আগে বলছিলাম, যে বাস্তব কোনো ছোট শহর বলতে আমরা যা বুঝি, চারু দত্তের জগৎটা সেই শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। আর যেহেতু জগৎটা বাস্তব থেকে খুব বেশি আলাদা নয়, এখানেও আমরা দেখতে পাচ্ছি কি, আমরা যেমন চারপাশে দেখি যারা ক্ষমতাশালী তাদের মধ্যে একটা বিপুল করাপশন আছে, চারু দত্তের জগৎ তার ব্যতিক্রম নয়। বা যারা আইন রক্ষক, আইন রক্ষা করা যাদের কথা, তারাই অনেক সময় ভক্ষক হয়ে বসে থাকেন, চারু দত্তের জগৎটাও সেরকম। এই ধরনের ঘটনাগুলো না আমরা মানে প্রতিনিয়ত খবরের কাগজে দেখি, নিউজ চ্যানেলে দেখি। কাজেই সেই জায়গাগুলো থেকে ইন্সপিরেশন নেওয়া খুব একটা কঠিন নয়, যে ক্ষমতাশালীদের করাপশন এটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। চারু দত্তে সেই জিনিসটাই আছে। এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে একটা ম্যাজিক সিস্টেম। চারু দত্ত, যাকে আমরা মানে এখানে দিব্যেন্দ্রীয় বলছি আর কি, দিব্যেন্দ্রীয় একটা কোর্সের নাম, যেমন বিভিন্ন কোর্স পড়ানো হয় ইউনিভার্সিটিতে, দিব্যেন্দ্রীয় একটা কোর্স, যে কোনো ছাত্রছাত্রী এটা করতে পারে, এবং এটাতে করা হয় কি অকাল্ট বিষয়গুলো তাদেরকে শেখানো হয়। মানে চারু দত্তের জগতে নতুন বলতে এইটুকু, যে যেখানে ওই দিব্যেন্দ্রীয় কোর্সটাতে অকাল্ট বিষয়গুলো শিখতে ওদেরকে সাহায্য করা হচ্ছে। থিওরি হচ্ছে প্র্যাকটিক্যালের, যে কোনো স্বাভাবিক ক্লাস যেরকম হয়, থিওরির মাধ্যমে এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে ছাত্রছাত্রীদের অকাল্ট বিষয়টাতে শিক্ষিত করে তোলা হচ্ছে। তারপরে যদি তারা ভালোভাবে পাশ করে,
তাহলে চেম্বার খুলে অকাল্ট প্র্যাকটিস করার জন্য তারা সরকারি লাইসেন্স পেয়ে থাকে, যেমন যে কোনো ডাক্তার বা উকিল পেয়ে থাকেন, একদম সেম প্রসেস। এবারে প্রশ্ন হচ্ছে দিব্যেন্দ্রীয়দের কেন দরকার? এই যে চারু দত্তের যে সমাজটাকে আমরা দেখছি, তাতে ওই পেশার লোকগুলোকে কোথায় দরকার হচ্ছে? দরকারটা এইখানে হচ্ছে যে এই সমাজটাতে মানুষের পাশাপাশি কিছু হিংস্র জন্তুকে আমরা দেখতে পাচ্ছি, যে জন্তুগুলো কিন্তু তারা আমাদের আশেপাশে দেখা জন্তুদের মতো নয়, তাদের কিছু অতিলৌকিক ক্ষমতা আছে, তারা স্বভাবে অত্যন্ত হিংস্র এবং এই ক্ষমতাটা থাকার কারণে তারা আরো দুর্ধর্ষ। তাদেরকে কিছু জন্তুকে চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয় স্পেসিমেন হিসেবে, কিন্তু বেশিরভাগই তারা আনরুলি, আনটেমড। তারা জঙ্গলে থাকে, মাঝে মধ্যে লোকালয়ে এসে পড়ে এবং তখন এসে পড়লে যথারীতি বিপদের একটা আশঙ্কা থেকেই যায়। চারু দত্তের মতো যারা দিব্যেন্দ্রীয়, তাদের কাজ হচ্ছে, তাদের একটা কাজ, অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে এই জন্তুগুলোকে শান্ত রাখা, তাদের বশে আনা। এই জায়গাটাতে পুলিশ তাদের সাহায্য চায় এবং সেক্ষেত্রে দিব্যেন্দ্রীয়রা যেমন চারু দত্ত বা আরো যারা আছেন, আমি তাদের নাম বলছি না স্পয়লারের কারণে, স্পয়লার যাতে না হয় সেই ভয়ে, চারু দত্তের মতো যারা দিব্যেন্দ্রীয় আছেন তাদের কাজ হলো এই জন্তুগুলোকে বা যারা নিউসেন্স ক্রিয়েটার তাদেরকে ধরে বন্দি করে রাখা, পুলিশের হাতে তুলে দেওয়া। চারু দত্তের জগৎটা মূলত বাস্তব জগৎ, তার মধ্যে এইটুকু অংশ খালি এক্সট্রা। মানে সেখানে একটা ড্রাগ ডিলিং এর ব্যাপারও আমরা দেখতে পাই, যেহেতু একটা ক্রাইম নভেল, একটা ড্রাগ ডিলিং এর ব্যাপার আমরা দেখতে পাই, কিন্তু ড্রাগটা ম্যাজিক্যাল ড্রাগ, যেটা মানুষ শরীরে নিলে তার শরীরে কিছু ম্যাজিক্যাল চেঞ্জেস আসতে পারে, সেটা অবশ্যই ক্ষতিকর। সেই ড্রাগটা ছড়িয়ে দেওয়া, তাকে আটকানো, এইগুলোতে চারু দত্ত পুলিশকে যথেষ্ট পরিমাণে সাহায্য করে এবং সে সাহায্য করার বিনিময়ে সে কিছু জায়গায় সাহায্য পায়, কিছু জায়গায় বিপদে পড়ে। এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমি যেটা লক্ষ্য করেছি যে তুমি অনেক নতুন নতুন বাংলা শব্দ ইউজ করেছো, যেটা আমার মনে হয়েছে যে এই ধরনের লেখায় খুব ইম্পর্টেন্ট ব্যাপার। যে কারণ আমরা অনেক সময় মুশকিলে পড়ি ফ্যান্টাসি বা সায়েন্স ফিকশন লিখতে গিয়ে, যারা মানে অনেকদিন ধরে লেখার চেষ্টা করছি বা এই ধরনের লেখা পড়ছি, যে পরিভাষা যাকে বলে, যে একটা শব্দ আছে যেটা বহুল প্রচলিত ইংরেজিতে, কিন্তু সেটা আমি বাংলায় লিখতে গিয়ে কি করব? আমি কি সেটা বাংলাতেই লিখবো, বা বাংলার কোনো একটা ভজঘট শব্দ লিখবো, নাকি সেটা ইংরেজিতে লিখবো, নাকি সেটা একটা নতুন শব্দ তৈরি করবো? তো আমার এখানে চোখে পড়েছে বেশ কিছু নতুন নতুন শব্দ তুমি তৈরি করেছো। তো এই ব্যাপারে তোমার কি, মানে তোমার ভিউটা কি, যে শব্দগুলো বানালেই বা কিরকম ভাবে, বা সেগুলো নিয়ে তুমি চিন্তা ভাবনায় কিভাবে করেছো, আর মানে এই ধরনের শব্দ তৈরির প্রয়োজনীয়তাটাই বা তোমার কি মনে হয়? হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, যে এই ধরনের শব্দগুলো প্রয়োজনীয় তো বটেই, কারণ যে জিনিসগুলো আমি ইন্ট্রোডিউস করতে চলেছি সেগুলো তো বাস্তবে নেই। আমি একটা ধরুন কথা বলছি ভ্যাম্পায়ার, যদি একটা ভ্যাম্পায়ারের চরিত্রকে রাখি, ভ্যাম্পায়ার তো বাস্তবে নেই, কাজে তার কোনো পরিভাষা থাকাও সম্ভব না। বা যেমন এখানে একটা ব্যাপার আছে, যে জন্তুগুলোর কথা বলছিলাম, সেই জন্তুগুলোর তো একটা নাম চাই। এখানে নামটা ব্যবহার করা হচ্ছে অদ্ভুতাঙ্গ, বা চারু দত্ত যেমন প্রফেশনালি সে অকাল্ট ডিটেকটিভ। অকাল্ট ডিটেকটিভ শব্দটা শুনতে ইংরেজিতে আমাদের কান যতটা অভ্যস্ত, বাংলায় তো সেটা শুনতে অকওয়ার্ড লাগবে। সেই জন্য চারু দত্তকে এখানে নাম দেওয়া হচ্ছে দিব্যেন্দ্রীয়, এমন একজন ব্যক্তি যার ইন্দ্রিয়গুলোর মধ্যে কিছু দিব্য ভাব আছে। এখানে দিব্য ভাব মানে অবশ্যই অকাল্টের কথা বলা হচ্ছে, কোনো আধ্যাত্মিক সেন্সে নয়। আমার মানে ইন্সপিরেশন যেটা বলতে পারি সেটা হলো এক্ষেত্রে জেকে রোলিং কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসটা তার নভেলগুলো করেছেন। যেমন যে মন্ত্রগুলো, হ্যারির জগতে যে মন্ত্রগুলো ব্যবহার করা হয়, লুমোস, লুমোস মানে আমরা জানি তার একটা ল্যাটিন উৎপত্তি আছে, আলোর সঙ্গে যে সরাসরি যোগ আছে, পাঠকের কান সেটা শুনলেই ধরতে পেরে যায়, পাঠকের কান শুনলেই ধরতে পেরে যায়। বা ট্রান্সফিগারেশন শুনলেই আমরা বুঝতে পারছি যে ওখানে রূপ পরিবর্তন করার একটা ব্যাপার চলে আসছে। মজার ব্যাপার হচ্ছে বাংলায় তো ঠিক এই ধরনের জিনিসটা নেই। তাহলে বাংলার উৎস খুঁজতে আমাদের কোথায় যেতে হবে? সে সংস্কৃতের কাছে যে আমরা যেতে পারি, ঋণ নিতে পারি। যেমন রাউলিং বেশ কিছু ল্যাটিন শব্দকে ভেঙে ইংরেজিতে ঢুকিয়েছেন, সেই জিনিসটা আমরা বাংলার ক্ষেত্রে করতে পারি। বাংলায় আমি যে মেথডটা ফলো করছি সেটা হচ্ছে যে কোনো একটা শব্দ আমি জানি যে এই জিনিসটাকে আমাকে একটা নামকরণ করতে হবে। নামকরণ করতে গেলে তাহলে একটা তৎসম শব্দ আমি মাথার মধ্যে ভেবে মুখে বারবার বলে কানে শুনে ফিল করার চেষ্টা করি যে সেটা আমার কানে খটকা লাগছে না তো কোথাও। যদি আমার কানে সেটা ঠিকঠাক লাগে তাহলে মনে হয় যে হয়তো পাঠকের ভালো লাগবে।
বা যেমন ব্যানশি বলে একটা চরিত্র আমরা জানি বিদেশি মিথস এন্ড লেজেন্ডসে আছে, যেটা আপনি একটু আগে অলৌকিক জন্তুগুলোর যে কথাটা বলছিলেন সেই রকম। ব্যানশির কাজটা কি আমরা জেনেছি যে বিভিন্ন যে বিদেশি লেজেন্ডস গুলো তাতে দেখতে পাই যে ব্যানশি প্রচন্ড চিৎকার করে। আমার এই গল্পটাতেও ওই ব্যানশি চরিত্রটারই একটা ভ্যারিয়েশন আনা হয়েছে, যাকে নামকরণ করা হয়েছে চিৎকারিনী। একটা ভৌতিক চরিত্র যে বিকট চিৎকার করে, যার চিৎকার শুনলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, ভয়ে তার বুকে আঘাত লাগতে পারে। চিৎকারিনী নামটা আমি দেখলাম ব্যানশির চরিত্রের সঙ্গে মিলে যাচ্ছে এবং তার মানে কানে শুনতেও নেহাত খারাপ লাগছে না, তখন ওই চরিত্রটাকে এই নামকরণটা করা হলো। আমি মোটামুটি এইভাবেই এগোই, এটাই পদ্ধতি আমার। এই ক্ষেত্রে আমি বলবো যে আরো তুমি যে বেশ খুব ইন্টারেস্টিং বেশ কিছু জন্তু জানোয়ারের এরকম অলৌকিক বা ফ্যান্টাস্টিক্যাল জন্তু জানোয়ারের কথা বলেছো, সেগুলো যদি একটু মানে তাদের ইন্সপিরেশন বা তাদের বর্ণনাগুলো নিয়ে যদি একটু ছোট্ট করে বলো। আমার পিছনের এই মলাটের ব্যাকগ্রাউন্ডে একটা কিন্তু দেখা যাচ্ছে বাঘের মতো একটা জন্তুর ছবি। হ্যাঁ, এই জন্তুটা দেখা যাচ্ছে কি জন্তুটাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে জন্তুটা আঁকাটাও অসম্ভব ভালো এঁকেছেন, অসম্ভব ভালো আঁকাটাও হয়েছে। আর জন্তুটা এখানে যেমন এটার নাম হচ্ছে ব্যাঘ্রমুণ্ড, মানে জন্তুটার যে মাথার অংশটা সেটা বাঘের মতো দেখতে, নাম শুনেই বোঝা যাচ্ছে। এবং গল্পের মধ্যে অনেকখানি জায়গা জুড়ে আছে এই ব্যাঘ্রমুণ্ড নামক জন্তুটা। তা এবার ব্যাপার কি, আমাদের বাংলা সাহিত্যে তো এই ধরনের জিনিসের অভাব নেই। আমাদের রূপকথাতে ব্যঙ্গমী জাতীয় প্রাণী আমরা প্রচুর পেয়েছি, দীর্ঘাকার সাপও পেয়েছি, ঠাকুমার ঝুলি খুললেই এই ধরনের জিনিস প্রচুর পাওয়া যায়, রাক্ষস খক্ষসও আছে। তা যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের ভারতীয় এবং বিদেশি দুটোরই যে মিথ গুলো আছে, যে লেজেন্ডস উপকথাগুলো আছে, সেগুলো থেকে এগুলোর ইন্সপিরেশন অনেকখানি নেওয়া হয়েছে। বা যেমন ব্যাঘ্রমুণ্ডের কথাটা বলছিলাম, সুন্দরবনের বাঘ যে কতখানি ভয়ঙ্কর হতে পারে তাই নিয়ে দু একটা প্রবন্ধ পড়ছিলাম। সেই প্রবন্ধগুলোতে পড়তে পড়তে আমার মনে হলো যে এই বাঘকে তো সরাসরি আনা যাবে না, কিন্তু বাঘের মতো যার ফেরোসিটি অনেকটা সুন্দরবনের বাঘের মতোই, সেই ধরনের একটা জন্তুকে যদি আমি ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে এই জগৎটায় আনতে পারি, আমার অনেকখানি সুবিধা হবে। যে একটা ব্লান্ট ফোর্স অফ নেচার, যে কিনা একটা ধ্বংসের শক্তি, তাকে আমি ভালো কাজেও ব্যবহার করতে পারি, খারাপ কাজেও ব্যবহার করতে পারি। যেমন শেলি ডেমোগর্গন, যেরকম শেলির প্রমিথিউস আনবাউন্ডে শেলি যেমন ডেমোগর্গনকে ব্যবহার করেছেন, সে একটা ব্লান্ট ফোর্স অফ নেচার, তাকে ভালো কাজেও ব্যবহার করা যায়, খারাপ কাজেও ব্যবহার করা যায়, যেটার দ্বারা আলটিমেটলি জিউসের বিরুদ্ধে, আমি আর সেই প্রসঙ্গে যাচ্ছি না। কিন্তু ওই ব্যাপারটা মাথায় ছিল যে প্রকৃতির মধ্যে তো অনেক রকম ক্ষমতা আছে, কিন্তু সেটাকে আমরা ভালো দিকে নিয়ে যাব না খারাপ দিকে নিয়ে যাব, সেটা ডিসাইড করে মানুষ তার প্রবৃত্তি অনুযায়ী। এখানে এই যে ব্যাঘ্রমুণ্ড জাতীয় যে প্রাণীগুলো আছে, তাদেরও ধরনটা এই টাইপের। তাদেরকে আমরা দেখতে পাই, আমি নাম বলবো না অবশ্যই, কাহিনী যেহেতু এখন অনেকেই বইটা পড়েননি আমি বলে দেব না, যে তাদের যে ক্ষমতাটাকে আমরা দেখতে পাবো, যে অপরিমিত যে একটা ধ্বংসাত্মক ক্ষমতা তাদের মধ্যে আছে, সেটাকে ওই নভেলের কিছু ভিলেনাস ক্যারেক্টার তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লাগাতে চাইছে। একই রকম ভাবে আবার একজন দুজন আছেন যারা মানে ফোর্স অফ রিট্রিবিউশন হিসেবে ওই জন্তুটাকে ব্যবহার করছেন। তা এইভাবেই আমরা বলতে পারি যে ওই জন্তুটাকে বা ওই জন্তুটা ছাড়াও আরো যে অলৌকিক প্রাণীগুলো আছে তাদেরকে এইভাবে ব্যবহার করা হয়েছে। আর বাংলা শব্দ তৈরি, যেটা বলছিলেন একটু আগে, যে এদের নামগুলোকে মুখে বলে কানে ফিল করার চেষ্টা করি ঠিক লাগছে কিনা, যদি মনে হয় ঠিক লাগছে তাহলে সেই নামটাকে আমি উপন্যাসে ব্যবহার করি। এই ধরনের অলৌকিক জন্তুগুলো চারু দত্তের প্রথম অভিযানে কিছু এসেছে, পরবর্তী অভিযানগুলোতে আশা করছি আরো বেশ কয়েকজন আসবে। রাইট, বাহ, এটা অনেক কিছু আমরা জানতে পারলাম, তোমার থট প্রসেস নিয়েও যেমন জানতে পারলাম, সেরকম জন্তু জানোয়ারগুলো নিয়েও কথা বিভিন্ন রকম শুনতে পারলাম। আমি সুপ্রিয়কে বলবো, সুপ্রিয় তুমি যদি একটু স্ক্রিন শেয়ার করে উজ্জ্বল যে এই ক্যারেক্টার গুলো এত সুন্দর সুন্দর সব ক্যারেক্টার এঁকেছে, সেইগুলো ছবিগুলো একটু যদি দেখাও, বইয়ের মধ্যে যে ছবিগুলো আছে উজ্জ্বলের ক্যারেক্টার গুলো আঁকা, তাহলে আমরা আমাদের পাঠকরা যারা এখনো পর্যন্ত বইটা পড়েননি বা সংগ্রহ করেননি তারা দেখতে পাবেন বইটার। শেয়ার করার চেষ্টা করছি, চালিয়ে যান। হ্যাঁ,
এর মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, যেটা যে সাধারণত আমরা গল্পগুলো ডিসজয়েন্ট হিসেবেই পড়ি, এখানেও গল্পটা একটা কমপ্লিট গল্পই তৈরি হয়েছে, যেখানে একটা শুরু আছে, তার মধ্যে একটা স্ট্রাগল আছে, মেন ক্যারেক্টারের অনেক ষড়যন্ত্র আছে, অনেক কিছু নতুন জিনিসপত্র জানা যাচ্ছে, কিন্তু তার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারছি না। এবং শেষ চ্যাপ্টারে অপরাধী ধরা পড়ার পরেও জানা যাচ্ছে যে দেয়ার ইজ সামবডি এলস। অনেকটা আমাদের কি বলবো, এমসিইউ থানোসের মতো শেষ, মানে নাম দেখে যাওয়ার পরেও একটা দেখা যাচ্ছে যে কিছু একটা ছোট সিন রয়েছে একটা, যেখানে আরো কিছুই জানা যেতে পারে, তার একটা ইয়ে থাকছে, হিন্টস থাকছে, কেউ একটা মেঘের আড়াল থেকে আছে। তো সৌম্যকে বলবো যে কি প্ল্যানটা কি, কতদিন আমাদের মানে এরকম ভাবে ঝুলিয়ে রাখবে থ্যানোসকে দেখানোর জন্য? হ্যাঁ, এবারে বইটা যারা পড়েছেন তারা তো বুঝতেই পারবেন যে সেখানে উদ্ভাবক নামে একজন চরিত্রের কথা বলা হয়েছে, কিন্তু যে সামনে কখনোই আসেনি। তার বিষয়ে বিশেষ কিছু যে উপন্যাস শেষের দিকেও জানা যাবে এমনটা নয়, কিন্তু পরবর্তী উপন্যাসগুলোতে তো সে আসবেই। আর আপাতত এই চারু দত্তের মানে যেহেতু আমি জানতে পেরেছি, পাঠকরা অনেকেই ইনবক্সে যোগাযোগ করেছেন, ভালো লাগছে, অনেকে এরকমও বলেছেন যে অনেকদিন পরে খুব জমজমাট একটা উপন্যাস পড়লাম, আমার খুব ভালো লাগলো। একজন বললেন যে আমি পড়ার অভ্যাস হারিয়ে ফেলেছিলাম, তোমার উপন্যাসটা পড়ে আমার পড়ার অভ্যাস ফিরে এলো অনেকদিন পর। তা এটা লেখক হিসেবে বলতে পারি প্রাপ্তি, ঈশ্বরের ইচ্ছা বলি বা যাই বলি। আবার মানে লেখাটি পড়ে কারো একজনের পাঠ অরুচি কেটেছে, এটা আমার পক্ষে বিরাট বড় একটা পাওয়া। আর তিনিও জানতে চাইছিলেন যে পরবর্তী পাঠ কবে আসবে। এই তো ছবিগুলো, অসাধারণ ছবি। তিনি জানতে চাইছিলেন যে এটাই যারা দেখছে তাদের জন্য একবার বলে দিই, এটা হচ্ছে এই ছবিটাই চারু দত্ত, যাদের সম্বন্ধে এতক্ষণ ধরে আমি আলোচনা করছিলাম, এই গল্পের মেইন প্রোটাগনিস্ট যাকে বলা হয়। আচ্ছা, এই ক্যারেক্টারগুলো আমি স্ক্রল করে যাচ্ছি একটু, মানে ইন্ট্রোডিউস দিতে। হ্যাঁ, আমি ছোট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। ইনি হচ্ছেন বিশুদা, চারু দত্তের সহকারী, একজন অসম্ভব দক্ষ মার্শাল আর্টিস্ট এবং ভীষণই বুদ্ধিমান লোক। ইনি হলেন পুলিশ চিফ অফিসার ধীমান ভট্টাচার্য। ধীমান এই গল্পের অন্যতম প্রধান ভিলেন। ইনি নন্দিনী শর্মা, চারু দত্তের, এটা না বলাটাই বেটার হবে আমার মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, নন্দিনী শর্মাকে নিয়ে খুব পাওয়ারফুল একজন চরিত্র বলতে পারি, খুব ইম্প্যাক্টফুল একজন চরিত্র। ইনি সুনন্দন সেনগুপ্ত, একজন বিলিয়নিয়ার, এবং বিলিয়নিয়ারদের যেরকম হওয়া উচিত তেমন একজন পাওয়ার মঙ্গার লোক, ক্ষমতা লোভী একজন লোক। সাগ্নিক ঘোষাল, চারু দত্তের ছাত্র জীবনের বা ছাত্রী জীবনের শিক্ষক। এর কাছেই চারু দত্ত তার অকাল্ট বিদ্যার হাতে খড়ি হয়েছিল তার। ইনি আরেকজন রহস্যময় লোক, ইনি পুলিশের সেকেন্ড ইন কমান্ড, এর নাম দিলীপ বিশ্বাস। একে নিয়ে গল্পের শেষে কিছু রহস্যময় ব্যাপার আছে। গোটা গল্পে ইনি ভীষণ এনিগম্যাটিক একটা রোল প্লে করেছেন। গল্পের শেষেও একে নিয়ে রহস্যটা কিন্তু শেষ হবে না, রহস্যটা এর হাত ধরেই চলতে থাকবে। এই কটাই বোধহয় চরিত্র আছে, তারপর তো এখান থেকে অন্য জিনিস শুরু হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস আমার মনে হলো যে তোমার, জাস্ট এটা আমি আলোচনার জন্য বলছি, যে যে জায়গাটায় এই ঘটনাগুলো ঘটছে, দ্যাটস এ মানে আউটস্কার্ট অফ এ মানে স্মল সিটি। তুমি নিজে কলকাতার বাইরে থাকো বলে কি তোমার গল্পে মানে মূল শহরটা কলকাতা না হয়ে একটা ছোট শহরের মতো এসছে? মানে এটা কি তোমার কিছু এরকম মাইন্ডসেট তুমি ভেবেছো, নাকি এটা গল্প লিখতে লিখতেই তোমার মনে হলো যে এরকম জায়গাটা যে শহরে হচ্ছে সেটা একটা মানে একটু বর্ধিষ্ণু একটা ছোট শহর, নাথিং লাইক মানে বড় কিছু একটা? একদমই একদমই না, এখানে আমার মাথায় যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে চারু দত্তকে আমি ইচ্ছা করে কোনো বড় শহরে নিয়ে যাইনি।
কারণ বড় শহরে নিয়ে যেতে গেলে যে যে স্প্যানটা দরকার সেটা এই মুহূর্তে আমার কাছে নেই। আমি গল্পটাকে বড় শহরের দিকে নিয়ে যাব, ভবিষ্যতে নিয়ে যাব, কারণ চারু দত্তের অভিযান তো একটা জায়গায় শেষ হচ্ছে না, তাকে আমি একটা ছোট জায়গা থেকে শুরু করিয়ে অনেক বড় জায়গায় তার পরিধিটা বাড়াতে চাইছি। সেটা পরবর্তী নভেলগুলোতে হবে, কিন্তু আপাতত এর পেছনে কারণটা এই যে চারু দত্তকে আমি ছোট একটা জায়গা থেকে শুরু করাতে চেয়েছিলাম। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এই জন্তুগুলোর জন্য আমার জঙ্গল চাই, এই জন্তুগুলোর ন্যাচারাল হ্যাবিটেট হিসেবে জঙ্গল চাই। সেটা তো আমাকে কলকাতায় দেওয়া সম্ভব নয় না, কলকাতার মতো বড় শহরে আমি ওই বিরাট জঙ্গলটা পাবো না। যেটা আমি নিজে থাকি মেদিনীপুরে, আমার শহর থেকে কিছুটা দূরেই জঙ্গল। মেদিনীপুর যদিও মানে সকল জঙ্গলমহল আমার জায়গাটা নয়, কিন্তু আমি যে জায়গাটায় চাকরি করি সেটা হচ্ছে জঙ্গলমহলের জায়গা, আমার স্কুল যেখানে। অতএব জঙ্গলকে আমি খুব কাছে থেকে দেখেছি, কাজে তাকে কল্পনা করার জন্য আমাকে খুব নতুন কিছু ভাবতে হয়নি। জঙ্গল কেমন হয় জঙ্গলের ভেতরে যেই আমি দেখেছি। অতএব এই জন্তুগুলোকে আমি তার ন্যাচারাল হ্যাবিটেটে রাখতে চেয়েছিলাম, সেই কারণেই চারু দত্তকে ছোট শহরে রাখা। বড় শহরে তাকে আমি নিয়ে যেতে পারিনি, তবে ভবিষ্যতে তাকে আমি বড় জায়গায় নিয়ে যাব, এই প্ল্যানটা আছে। তাহলে তুমি বলতে চাইছো যে যে ওয়ার্ল্ডটায় চারু দত্ত আছে সেই ওয়ার্ল্ডটায় কলকাতাও আছে, মানে কলকাতাও থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ, কলকাতা তো এক অর্থে থাকবেই, কলকাতা অবশ্যই থাকবে। মানে সরাসরি আমি বলতে পারি না কলকাতা, কিন্তু বড় শহর থাকবে, কারণ চারু দত্তের জগৎটা তো মানে পার্সি জ্যাকসনের মতো সরাসরি ম্যানহাটন বা নিউ ইয়র্কে যাবে না। গল্পটা একটা কাল্পনিক শহরেই থাকবে, কিন্তু সেটা হতে পারে কলকাতার রেপ্লিকা, রাইট। বাহ, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, কলকাতার রেপ্লিকা। এবং পরবর্তী আমি একটা শুধু বলে নিই একটা কথা, যে চারু দত্তের পরবর্তী যে অভিযান সেটা সম্ভবত সমুদ্র তীরবর্তী একটি শহরে হতে চলেছে। আমার প্লট অলমোস্ট রেডি, প্লটের কাজ প্রায় রেডি, এরপরে লিখতে শুরু করব অল্প কিছুদিনের মধ্যে। সমুদ্র তীরবর্তী কোনো একটি শহরে, মানে চারুকে আমরা সমুদ্রের ধারে দেখতে পাবো এরপর। এটা আমি জাস্ট শেয়ার করে রাখলাম আর কি। রাইট। আচ্ছা, আমাদের চারু দত্তের মেবি সাইডকিক যদি আমি বলি বিশুদা, অথবা প্রোটেক্টর, যে ধরনেরই ক্যারেক্টার হিসেবে আমরা বলি, বিশুদার ক্যারেক্টারটাকে আমরা আরো এক্সপ্লোর চাই। মানে আমার পার্সোনাল হলো বিশুদার আরো নতুন কিছু আমি দেখতে চাই, আরো বেশি ইনভলভমেন্ট। হ্যাঁ, এখানেও একবার বিশুদা বাঁচিয়েছে চারুকে, আমি সেটা করছি না, কিন্তু মানে বিশুদা ঠিক তোমার আইডিয়াটা কি? বিশুদা কি একজন জাস্ট ওয়াটসন, শার্লক হোমসের ওয়াটসন, নাকি মোর দ্যান দ্যাট? না, ওয়াটসন তো যেমন সে তো কথক ছিল, বিশুদা কোনোভাবেই কথক নয়, গল্পের কথক নয়। বিশুদার চরিত্রটা ডেভেলপমেন্ট করার অনেক জায়গা আছে। মানে বিশুদাকে আমি ভেবেছি, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, ওয়েন কলফারের একটা সিরিজ আছে আর্টেমিস ফাউল। আর্টেমিস ফাউল সেখানে একজন সে চাইল্ড প্রডিজি এবং একজন মাফিয়া বস, 12 না 13 বছর বয়সেই ছেলেটা ওই ধরনের একটা মাফিয়া কিংডমকে কন্ট্রোল করে। সেইখানে তার একজন, আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, তার একজন চেলা আছে যে তাকে প্রোটেক্ট করে চলে সবসময় প্রোটেক্ট করে। যদিও বিশুদা সরাসরি তার দ্বারা ইন্সপায়ার্ড নয়, কিন্তু ওই নভেলেও, ওয়েন কলফারের নভেলগুলোতেও দেখানো হয়েছিল ওই তার যে বডিগার্ড, তার চরিত্রের ডেভেলপমেন্ট। বিশুদাকে নিয়ে সেরকম কিছু করার ইচ্ছা ভবিষ্যতে আছে। আর বিশুদার যে রোমান্টিক চরিত্রের যে রোমান্টিক দিকটা, চারুর প্রতি নয়, বিশুদার মানে সাইড স্টোরিটাকে এক্সপ্লোর করার ইচ্ছা আমার আছে পরবর্তী নভেল। এটা তো খুব ভালো হবে, কারণ বিশুদার ব্যাকগ্রাউন্ডটা আমরা এবার খুব একটা জানতে পারিনি, যে চারুর সঙ্গে ওর রিলেশনটা ঠিক কিরকম ভাবে তৈরি হয়েছে। অনেকদিনই আছে এবং ওকে প্রোটেক্ট করছে, সেটুকু আমরা বুঝতে পেরেছি, কিন্তু এই ব্যাকগ্রাউন্ড গুলো জানতে পারলে আরো মানে গল্পটা অবভিয়াসলি ইন্টারেস্টিং হবে, এবং মানে পাঠকরা এগুলোর সঙ্গে আরো বেশি কানেক্টেড ফিল করবে নিশ্চয়ই। হ্যাঁ, বিশুদার রোমান্টিক সাইড স্টোরিটা হয়তো পরের নভেলটাতেই আসবে। আচ্ছা, বাহ। আর আশা করছি যে এবার যেমন মূল যে অ্যান্টাগনিস্ট ছিল, মূল ভিলেন ছিল, সে তো ভ্যাঙ্কুইস্ট হয়েছে, সে হেরে গেছে। আশা করি যে পরের বার নতুন কোনো ভিলেনকেও আমরা পাবো, যে এই ষড়যন্ত্রের মধ্যে যে আসে, আরো শক্তিশালী কোনো ভিলেন। একদম, মানে চারু দত্তের গল্পগুলোকে এইভাবেই প্ল্যান করছি যে কোনো পাঠক যদি প্রথম বইটি নাও পড়েন, দ্বিতীয় বইটা পড়তে তার অসুবিধা হবে না। প্রত্যেকটা সেপারেট অ্যাডভেঞ্চার, একটা ওই যেমন আমাদের শাস্ত্রে বলে সূত্রে মণিগণা আইব, সেই সুতোর জোরটা থাকবে, চরিত্রগুলো থাকবে, কিন্তু যেমন চারু এবং বিশু সবগুলো গল্পেই থাকবে।
যেমন কাকাবাবুর গল্প বা ফেলুদার গল্প, একটা গল্প পড়া না থাকলে অন্য গল্পটা পড়তে অসুবিধা হয় না। চারুর গল্প সেই মেথড অনুযায়ী লেখা হবে, কিন্তু অসুবিধা নেই তাতে যে 1 নম্বরটা পড়তেই হবে তবে 2 নম্বরটা পড়া যাবে এমন কোনো ব্যাপার এখানে থাকছে না। দ্বিতীয় গল্পটাতে অন্য ভিলেন থাকবে, সেপারেট অ্যাডভেঞ্চার, একদম সেপারেট অ্যাডভেঞ্চার, কিন্তু তিনটে নিশ্চয়ই একই সূত্রে মানে গাথা থাকবে, সেটা তো হবেই। একদম। যিনি যিনি পরপর অর্ডার অনুযায়ী পড়ছেন তিনি কিছু বোনাস পাবেন, তিনি কিছু ইস্টার এগস পাবেন, যেগুলো তিনি পরবর্তীকালে বুঝতে পারবেন ও আচ্ছা এখানে এই কানেকশনটা ছিল। কিন্তু যিনি নতুন পড়ছেন তারও কোনো অসুবিধা হবে না। বেশ কিছু আনঅ্যানসার্ড কোশ্চেন রয়ে গেছে প্রথম গল্পে, সেগুলো তো উত্তর পেতেই হবে আমাদের। একদম একদম, সেগুলো তো আসবেই, অবশ্যই আসবে। আপাতত আমার দিক থেকে আর সেরকম কিছু প্রশ্ন নেই। আমি সুপ্রিয়কে জিজ্ঞেস করবো, যদি সুপ্রিয়র কিছু মাথায় থাকে আইডিয়া তাহলে জিজ্ঞেস করতে পারো, অথবা আমরা ডিরেক্টলি পাঠকদের কাছে চলে যাবো। আমরা পাঠকদের কাছে চলে যাই, মানে অনেকেই যারা লাইভ দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা করতে পারেন। এমনি ইন জেনারেল মানে বইটি ছাড়াও যদি পাঠক হিসেবে সৌম্যর কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটুকু করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করতে চাইছি যে এই যে ম্যাজিক্যাল জন্তুগুলো নিয়ে আমরা যে শুনলাম, আমরা একটা জন্তু শুনলাম যেটা ইন্সপিরেশন হচ্ছে সুন্দরবনের বাঘ, এরকম তো আরো বেশ কিছু জন্তু রয়েছে, তো তাদের কি কোনো রকম বিশেষ ইন্সপিরেশন রয়েছে? না, বিশেষ ইন্সপিরেশন বলতে ওই যেমন বললাম চিৎকারিনী বলে যে বস্তুটা আছে, তাকে বস্তুই বলছি, তো ঠিক জন্তু নয়। তার ব্যাকগ্রাউন্ডে আছে ব্যানসি বলে যে উপকথার চরিত্রটা আছে, মূলত সেই আছে। এই দুটো জিনিসকেই এখানে দেখানো হয়েছে। পরবর্তী নভেলগুলোতে এই লেজেন্ড থেকে তুলে আনা, লোককথা থেকে তুলে আনা যে অদ্ভুত অদ্ভুত প্রাণীগুলো আছে তাদেরকে আমরা আবার দেখতে পাবো। পুরোটাই আমাদের ভারতীয় বাঙালি লোককথার থেকেই আপনি তুলে আনতে চেষ্টা করবেন মানে? না, শুধু বাঙালি উপকথার জিনিসগুলো তো থাকবেই, কিন্তু তার বাইরেও যেহেতু মানে শক্তিনগর মানে যেখানে চারু তার কাজকর্ম চালাচ্ছে, সেটা যেহেতু সরাসরি বাঙালি কালচারের সঙ্গে যুক্ত নয়, অবশ্যই চরিত্রগুলো বাঙালি, কিন্তু এক্সপ্লোর করার অনেকটা জায়গা আছে। আমার সামনে খোলা ময়দান আছে, সেখানে আমি যে কোনো ধরনের জীবকেই আহ্বান জানাতে পারি ওপেন ফিল্ডে। হ্যাঁ, বানশি বেসিক্যালি তো মানে বাঙালি কোনো মানে ইন্ডিয়ান মিথি নয়। হ্যাঁ, ইন্ডিয়ান ভূতপ্রেত নয় সে। বা ভ্যাম্পায়ারের যে চরিত্র ভবিষ্যতে আনার ইচ্ছা আছে, ভ্যাম্পায়ারের উৎসটাও ভারতীয় ঠিক নয়। ভ্যাম্পায়ার বা ওয়্যারউলফ এগুলো ভারতীয়, অথচ এরা আমাদের জনমানসে কিন্তু রীতিমতো একটা ভালো জায়গা করে রেখেছে। ভারতীয় না হয়েও এটা একটা ভালো জায়গা করে রেখেছে, কাজে এদেরকে আনতেও ভবিষ্যতে বাধা নেই। ঠিক। আমি এবার যদি কোনো প্রশ্ন থাকে একটু পাঠকদের জন্য সময় দিই। আমি জানি যে অলরেডি এখনো পর্যন্ত আসছে, যেটা হচ্ছে যে পরের পার্ট কবে আসবে সেটা অবভিয়াস প্রশ্ন সবার। কিন্তু তার থেকে বেশি দরকার হলো যে আগে সবাই এই বইটা পড়ে ফেলুন ঝটপট। আমার এখনো পর্যন্ত আমার মনে হয় যে এখনো অনেকেরই পড়া বাকি আছে। অনেকেই পড়েছেন নিশ্চয়ই, বেরিয়েছে, সবাই কিনেছে, সবাই পড়বে। তো ঠিক আছে, যদি এই মুহূর্তে কোনো আর প্রশ্ন না থাকে তাহলে আমরা আপাতত লাইভটি এখানে শেষ করব। কারণ যদি না দেখে থাকেন পরে দেখতে পাবেন, কেউ এরকম যদি প্রশ্ন করতে চান তারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো সবই সৌম্যর কাছে আমরা পাঠিয়ে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সে উত্তর পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, আর লাইভের ভিডিওটা আমাদের ফেসবুক পেজে থাকবে, কোথাও মানে যাবে না, তো আপনারা যখন ইচ্ছা আপনারা এইটা রিপিট দেখতে পারবেন। হ্যাঁ, আর এছাড়াও ফেসবুক শুধু পেজ না, আমরা এই লাইভটি এরপর এখান থেকে ডাউনলোড করে আমরা এটা আমাদের ইউটিউব পেজেও তুলে দেবো, সুতরাং সবসময় পাওয়া যাবে, সুতরাং অসুবিধা কিছু নেই, এবং আমরা মাঝে মাঝে এগুলো শেয়ারও করব, সুতরাং যারা এখনই দেখতে পেলেন না তারা পরেও দেখতে পাবেন। ঠিক আছে সুপ্রিয়, তাহলে সৌম্যকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো তাহলে আমরা বিদায় নেব। অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আশা করছি এরকম লাইভ বিষ্ণুনিদ্রা পার্ট 2 নিয়েও হবে এবং খুব তাড়াতাড়ি হবে। নিশ্চয়ই। লেটস হোপ ফর দ্য বেস্ট। হ্যাঁ, ওকে, নমস্কার। ঠিক আছে, শুভরাত্রি। শুভরাত্রি।